বুলেটিনে রেমালের আপডেটই আপনাদের দেব। কোথায় কি পরিস্থিতি, আরো শক্তি বাড়াচ্ছে এই রেমাল, তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই রেমাল। এবং আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি আরো একবার ল্যান্ডফল কোথায় হবে, বাংলাদেশে ল্যান্ডফল ঘূর্ণিঝড় রেমালের। এবং আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশের মোংলা, সেখানেই কিন্তু ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা রয়েছে। এবং মধ্যরাত 11টা থেকে 1টা বলা হয়েছে, যে সময়ের মধ্যে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এবং ল্যান্ডফলের সময় তার সর্বোচ্চ গতিবেগ 135 কিলোমিটার থাকতে পারে। আপনাদের জানিয়ে রাখি প্রশাসন কিন্তু তৎপর, বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রত্যেকটা ব্যবস্থা রাখা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবন, তাই সেখানকার মানুষজনের জন্য ফ্লাড সেন্টার রয়েছে, ফ্লাড সেন্টার খোলা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে। নবান্ন থেকে শুরু করে জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে কন্ট্রোল রুম রয়েছে, কোনো রকম অসুবিধা হলে যাতে মানুষজন কন্ট্রোল রুমে ফোন করতে পারে। আর এই ঘূর্ণিঝড়ে আজ মধ্যরাতেই আছড়ে পড়তে পারে। এবং আপনাদের জানিয়ে রাখি বিভিন্ন আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বাংলাদেশেই ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় রেমাল, এবং এই মোংলাতে বাংলাদেশের, সেখানেই ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা রয়েছে। মধ্যরাত সময়সীমা বলা হয়েছে রাত 11টা থেকে 1টা, তার মধ্যেই কিন্তু ল্যান্ডফল করবে, যে সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 135 কিলোমিটার। সবথেকে বেশি বৃষ্টি কিন্তু দক্ষিণ 24 পরগনাতে। সবথেকে বেশি বৃষ্টি দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায়, এর পাশাপাশি কিন্তু পূর্ব মেদিনীপুর এবং তারই পাশাপাশি অতি ভারী বৃষ্টি। পূর্ব মেদিনীপুরে যেরকম অ্যালার্ট রয়েছে, তারই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলিতেও অতি ভারী বৃষ্টির। এবং এনডিআরএফ টিম রয়েছে বিভিন্ন প্রান্তে, প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শুধু তাই নয়, আমরা নজর রাখার চেষ্টা করছি, ইতিমধ্যেই আপনাদের দেখাচ্ছি কোথায় এই মুহূর্তে অবস্থান। কারণ ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল সে কিন্তু ধেয়ে আসছে, ক্রমশ সে তার শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল। এবং নজর রাখার চেষ্টা করব অবশ্যই যে এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে, কতটা শক্তি বাড়াচ্ছে, আমরা নজর রাখার চেষ্টা করি একটুখানি। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করছি, ক্রমশ কিন্তু শক্তি বাড়াচ্ছে এই রেমাল। এবং যে সময় ল্যান্ডফল করবে জানা যাচ্ছে, সেই সময় কিন্তু 135 কিলোমিটার থাকতে পারে গতিবেগ। এবং আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি বাংলাদেশেই ল্যান্ডফল করবে, সেই ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই। বাংলাদেশ যেখানে ল্যান্ডফল করবে মোংলা, বাংলাদেশের মোংলাতেই ল্যান্ডফল করবে। এবং সেই কারণে যে জায়গাগুলো, পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করছি আপনাদের। বাংলাদেশের মোংলা বলা হচ্ছে, যে বাংলাদেশের মোংলায় ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে, তারই পাশাপাশি পার্শ্ববর্তী যে জায়গাগুলো, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কোন জায়গা হতে পারে আপনাদের জানানোর চেষ্টা করছি। সুন্দরবন কিন্তু বলা হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কোন কোন জায়গায়। এবং তারই পাশাপাশি এই যে চেন্নাই বা উপকূলের এই জায়গাগুলো, সেখানেও কিন্তু বলা হচ্ছে, কারণ আজকে ম্যাচ রয়েছে। আর সেই ম্যাচের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে, সেরকম প্রভাব না হলেও বৃষ্টির কথাও কিন্তু রয়েছে এদিকে, আমরা নজর রাখার চেষ্টা করব অবশ্যই। তারই পাশাপাশি কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, সেখানেও কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে, কতটা গতিবেগ থাকবে, কখন আসবে, শোনাবো। সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটি আমাদের প্রেডিকশন অনুযায়ী মোটামুটি উত্তরমুখী দিকেই মুভ করেছে। এবং বর্তমানে ম্যাক্সিমাম যে সাস্টেন্ড উইন্ড রয়েছে সেটা হচ্ছে 95 থেকে 105 কিলোমিটার পার আওয়ার, রাস্টিং টু 115 কিলোমিটার পার আওয়ার এই সাইক্লোনের সেন্টারের চারদিকে। অ্যাজ পার আইএমডির প্রেডিকশন এই সিস্টেমটি মোটামুটি উত্তর দিকেই মুভ করবে, ফার্দার ইন্টেন্সিফাই করবে, মোর অ্যান্ড মোর উইন্ড স্পিড গেইন করবে। ইট উইল রিমেন অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে ক্রস করার সম্ভাবনা খুবই আছে, বিটুইন আমাদের সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মধ্যে, ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা। যখন ওটি ক্রস করবে তখন ওর স্ট্রেংথ হবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অনলি, এবং ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে প্রশাসন কিন্তু তৎপর, পুরকর্মী যারা রয়েছেন তাদের ছুটি পর্যন্ত কিন্তু বাতিল হয়েছে, জায়গায় জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং এই রেমালের জন্য পুরসভা,
সদা তৎপর, একেবারে সতর্ক রয়েছে তারাও। এবং আপনাদের জানিয়ে রাখি, নগর উন্নয়ন দপ্তর সেখানে কিন্তু কন্ট্রোল রুম চালু হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা পুরসভাকে বলা হয়েছে কন্ট্রোল রুম খোলার জন্য। ইতিমধ্যে সেই নির্দেশও রয়েছে। প্রয়োজনে সিএসসি, বিদ্যুৎ দপ্তর, তাদের সঙ্গেও যোগাযোগের পরামর্শ রয়েছে। এই কন্ট্রোল রুমের নাম্বার কি আপনাদের স্ক্রিনেও দেখানোর চেষ্টা করছি। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিতের কাছ থেকে আরো আপডেট জানতে চাইবো। বিশ্বজিৎ, রেমাল নিয়ে সতর্ক পুরসভা, কি কি নির্দেশ কোথায় কোথায় রয়েছে? দেখো, কলকাতা পুরসভার বিভিন্ন পাম্পিং স্টেশন রয়েছে, সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। এই বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টিতে অল্প জল জমলে এই পাম্পিং স্টেশনগুলো চালু করা হবে, পাম্পগুলো চালু করা হবে। এবং পাম্পিং স্টেশন ছাড়াও এই প্রচুর ঝড়ে গাছ ভেঙে পড়তে পারে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়তে পারে। তাই বিভিন্ন দপ্তরকে, অর্থাৎ উদ্যান পালন বিভাগ থেকে সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, বিভিন্ন বোরোতে বিভিন্ন গ্যাং রাখা হচ্ছে, যেখানে কর্মী থেকে শুরু করে উদ্যান পালন বিভাগ কর্মী থেকে শুরু করে একেবারে সাফা নিকাশি দপ্তরের কর্মী তারাও থাকবেন। এবং দ্রুত এই কন্ট্রোল রুমের নাম্বার, যেটা 2286 আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে, 2286-1212-131414, এই নাম্বারে ফোন করলেই সেখানে দ্রুত কলকাতা পুরসভার কাছের যে বোরো রয়েছে, কলকাতা পুরসভার 16টি বোরো রয়েছে, 16টি বোরোতেই বিভিন্ন টিম থাকবে এবং টিম প্রস্তুত থাকবে, গাড়ি থাকবে এবং সেখানে দ্রুত তারা এবং যাতে দ্রুত রিলিফ পাওয়া যায় জনসাধারণের জন্য সেই ব্যবস্থা করবেন। কোথাও জল জমলে সেই জল নিকাশি ব্যবস্থা করবেন। দরকার হলে অস্থায়ী যে পাম্প রয়েছে, যে নিকাশি পাম্পিং স্টেশন রয়েছে, সেটি তার ছাড়াও আরও যে সমস্ত অস্থায়ী পাম্প রাখা হয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে জল জমার প্রবণতা বেশি থাকে, সেখানে অস্থায়ী পাম্প লাগিয়ে দ্রুত সেই জল বের করে দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এবং এই টিম কাজ করে 16টি বোরোতে ভাগ করে রাখা হয়েছে বিভিন্ন টিমকে। সেন্ট্রালি কলকাতা পুরসভার যে কেন্দ্রীয় অফিস, সেন্ট্রাল টিম থাকবে, বড় কিছু হলে সেন্ট্রাল টিম পৌঁছে যাবে এবং ছোটখাটো কিছু হলে, ছোটখাটো কোথাও হলে সেখানে পৌঁছে যাবে বড় থেকে টিম, অর্থাৎ দ্রুত পরিষেবা দেওয়ার জন্য এভাবেই একদম বিকেন্দ্রীকরণ প্রত্যেকটি বড়তে সেই টিম থাকবে। এবং প্রতিটি ওয়ার্ডেও এই যে সমস্ত নিকাশি সাফাই বিভিন্ন কর্মীরা রয়েছে, তাদেরকেও ছুটি বাতিল করে তাদেরকেও সবাইকে রাখা হয়েছে। অর্থাৎ কলকাতা পুরসভার কর্মী আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। তৎপর কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে এমআইসি থাকবেন, পার্ষদ সদস্য থাকবেন এবং মেয়রেরও ভিজিট করার কথা রয়েছে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে। বেশ বিশ্বজিৎ, বেশ। নটার পরে না বেরোয়, এটা আমাদের অনুরোধ পৌরসভার পক্ষ থেকে রাখছি। কালকে সকালে 10টার পরে না বেরোয়। আমাদের পাম্পিং স্টেশন প্রায় 80টা আছে, 408টা পাম্প আছে, সবগুলো রানিং থাকবে। সব লোক ছুটি তো আগেই বাতিল করা হচ্ছে, লোক পোস্টিং থাকবে। আজকে 9টার মধ্যে পোস্টিং করে দেবো আমরা সব ব্লক গেটের লোকগুলোকে। প্লাস দুটো আমাদের পিক আপ ভ্যান থাকবে। কোনো লোক যদি কোনো রকম অ্যাক্সিডেন্টাল কিছু হয়, ইমিডিয়েট তাকে হসপিটালাইজ করা যায়, আমরা নিজেরা মনিটরিং করব। আমরা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। বিদ্যুৎ দপ্তরে আমরা ঠিক করে দিয়েছি, প্রত্যেকটা বড়োতে টিম লাগিয়ে দিয়েছি, যেখানে লোক শেডিং হবে তারপর ছিঁড়ে গিয়ে ইমিডিয়েট অ্যাটেন্ড করতে পারবে। 144টা ওয়ার্ডে আমাদের কন্ট্রাক্টর আছে, ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর যারা রেগুলার মেনটেন্স করে, তাদেরও থাকতে বলা হয়েছে। আর এই ঘূর্ণিঝড়ের কারণে ফেরি পরিষেবা বন্ধ, আর তাতে কিন্তু মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ছবিটা দেখতে পাচ্ছেন, বসিরহাট হাসপাতাল থেকে 2 সদ্যজাত সন্তানের জন্ম দিয়েছেন এবং তাদেরকে নিয়েই এই 2 মা ফিরছেন এবং সেই সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কারণ ফেরি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই কিন্তু এই পরিস্থিতি, এই অসুবিধার সম্মুখীন। কতক্ষণ ফেরি পরিষেবা বন্ধ, সেখানে কিন্তু নানা প্রশ্ন থেকে যাচ্ছে। আর এই ফেরি পরিষেবা বন্ধ হওয়ার কারণেই এই 2 সদ্যজাতকে নিয়ে মায়েদের সমস্যায় পড়তে হয়েছে। কতক্ষণ তাদের দাঁড়িয়ে থাকতে হবে, কারণ কোলে তাদের সদ্যজাত সন্তানও রয়েছে। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, যে ছবিটা আমরা দর্শকদের এতক্ষণ দেখাচ্ছিলাম, স্বাভাবিকভাবেই ফেরি পরিষেবা বন্ধ। এই ফেরি পরিষেবা স্বাভাবিকভাবে দুর্যোগের কারণে বন্ধ থাকায় এই মানুষগুলোকেও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিভাবে তারা পৌঁছবেন বাড়ি, কি জানা যাচ্ছে?
দেখো বাড়ি পৌঁছানো আর হলো না, অর্থাৎ রেমানের যেভাবে একেবারে দাপট দেখা যাচ্ছে হিঙ্গলগঞ্জ এলাকায়, বৃষ্টির সঙ্গে হচ্ছে ঝোড়ো হাওয়া, প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হচ্ছে এই দুলদুলি ঘাটে। অর্থাৎ এই দুলদুলি পেরোলেই কিন্তু একেবারে হিঙ্গলগঞ্জ, সেখানেই কিন্তু এই দুই সদ্যজাতকে নিয়ে তাদের মা, অর্থাৎ গত বৃহস্পতিবারে বসিরহাট হাসপাতালে দুই সদ্যজাতকে তারা সেখানে জন্ম হয়, তারপরে আজকে সেখান থেকে ছুটির পরে একেবারে এই হিঙ্গলগঞ্জ অর্থাৎ এই যে দুলদুলি ফেরিঘাট সেখান থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল ওই দিকে, কিন্তু একেবারে সকাল 11টার সময় তারা এখানে আসে। এখন 11টার সময়, এখন 2টো বাজে, কিন্তু তারা আর কোনো রকমে যেতে পারছে না। অর্থাৎ তাদেরকে বারবার প্রশাসন রিকোয়েস্ট করছেন যে আপনারা এই দুর্যোগের মধ্যে এখানে থাকবেন না, আপনারা ফিরে যান। অর্থাৎ তারা প্রায় 2-2.5 ঘন্টা খুব স্বাভাবিকভাবে তুমি যেমনটা বলছিলে, আমি শুরুতে যে প্রশ্নটা তোমার কাছে রেখেছিলাম যে বাড়ি ফেরা হলো কি, তুমি বলে বাড়ি ফেরা এখন আর হলো না, তারা কি রয়েছেন, কোনোভাবে কি তাদের সঙ্গে একটু কথা বলা যায়? জিয়াউল, কোনোভাবে কি তাদের সঙ্গে একটু কথা বলা সম্ভব? এই মুহূর্তে যেহেতু প্রশাসন বারংবার তাদেরকে বলার, দেখো এই মুহূর্তে তারা কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় মিনিট দেড়েক আগে তারা আবার বসিরহাটের উদ্দেশ্যে তারা কিন্তু এখান থেকে রওনা হয়েছেন। তার কারণ যেভাবে প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, ঝড়, ফলে বারংবার প্রশাসন তাদেরকে রিকোয়েস্ট করছিলেন এখানে থাকাটা তাদের পক্ষে ঠিক নয়। অর্থাৎ যে কোনো সময় বড় দুর্যোগ আসতে পারে, আছড়ে পড়তে পারে, ফলে তারা এখান থেকে কোনো রকমভাবে তাদের এই সদ্যজাতকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। ফলে বারংবার রিকোয়েস্ট করার পর এই মুহূর্তে তারা আবার বসিরহাট হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন। প্রায় এখান থেকে 2-2.5 ঘন্টা রাস্তা, আবার প্রায় সকাল 11টা থেকে প্রায় 2টো পর্যন্ত অপেক্ষা, তারপরে আবার এই প্রশাসনের রিকোয়েস্ট, অর্থাৎ বারবার তাদেরকে বলা হয় যে এখানে থাকলে সমস্যা হতে পারে, এবং তারাও চাইছিলেন যে কোনো রকম বাড়ি ফিরতে, কিন্তু বাড়ি ফেরার হলো না। অবশেষে প্রায় 2-2.5 ঘন্টা পর তারা আবার বসিরহাটের উদ্দেশ্যে, বসিরহাট হাসপাতালের উদ্দেশ্যে এখান থেকে চলে গেলেন। ফলে এই যেভাবে রেমালের আতঙ্ক, ফলে প্রভাব পড়তে শুরু করেছে একদিকে ঝড়, এবং তোমাকে আরেকটু দেখাবো এই যে যেখানে রয়েছে সেখান থেকেও কিন্তু ইতিমধ্যেই জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে কালিন্দী নদীতে। অর্থাৎ এই যে বাঁধ রয়েছে সেই বাঁধের পাশেই রয়েছে এখানে আরেকটি বাঁধ, অর্থাৎ সেই বাঁধ কিন্তু দেখতে পাচ্ছ তুমি উপচে পড়ছে, জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। বৃষ্টি এই মুহূর্তে বন্ধ হলেও প্রচন্ড পরিমাণে জলোচ্ছ্বাস হয়েছে কালিন্দী নদীতে, ফলে বাঁধ উপচে কিন্তু এই মুহূর্তে জল ঢুকছে। ফলে মূল যে বাঁধ রয়েছে সেইটা, সেখান থেকে এর আগেও কিন্তু আমপানি আসছে, একাধিকবার ভাঙন ধরেছিল, এবং তার জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার এখানে যাতে ভাঙন না হয় তার জন্য শক্তপোক্ত বিভিন্ন বাঁশ, ইট দিয়ে সেখানে পাইলিং করা হয়েছিল। ফলে আবার নতুন করে যদি আবার এই লেমানের হামলা যদি একদম বলা যেতে পারে হামলা যদি হয়, তাহলে এই বাঁধ আবার ভাঙতে পারে। তার জন্যই কিন্তু স্বাভাবিকভাবে মানুষজনও চিন্তা, এবং ঝোড়ো হাওয়া বইছে দেখেই বোঝা যাচ্ছে। বেশ।